হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং প্রত্যেকেই সুস্থ রয়েছেন। ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সিডি 2025 পরীক্ষার জন্য আমরা প্র্যাকটিস সেট করছিলাম। সেই প্র্যাকটিস সেটের আজ আমরা করব 21 নম্বর প্র্যাকটিস সেট। প্রত্যেক দিন আমরা প্রত্যেকটা সেটে 25টা করে প্রশ্নোত্তর আলোচনা করছি, সেই একইভাবে আজকেও আমরা 25টা প্রশ্ন করব। আজ আমরা 25টা, কিন্তু এখান থেকে 25টা জিকে প্রশ্নোত্তর রয়েছে। অন্যদিন আমরা জিকে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে 25টা করছি। আজ শুধুমাত্র জিকে থেকেই 25টা প্রশ্ন থাকবে, তো মন দিয়ে দেখবেন, লাস্ট পর্যন্ত দেখুন। প্রত্যেকটা প্রশ্নই সিলেক্টেড প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। আরেকটা কথা, যদি আপনারা এই সমস্ত প্র্যাকটিস সেটগুলোর পিডিএফ নিতে চাও, সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্সের স্টাডি মেটেরিয়াল, সঙ্গে সাবজেক্ট ওয়াইজ জিকের স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চান এবং লাস্ট মিনিট সাজেশন সহ বিভিন্ন ইবুকগুলো সংগ্রহ করতে চান, তাহলে আমাদের টেলিগ্রামে পেড গ্রুপে আপনাকে জয়েন করতে হবে, ঠিক আছে? আর এই পেড গ্রুপে জয়েন করার জন্য আপনাকে পেমেন্ট করতে হবে 399। যদি আপনারা এই কোর্সে অ্যাডমিশন হতে চান, তাহলে এই যে নাম্বার 7001501393, এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। আপনাকে সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে, সপ্তাহে কতগুলো ক্লাস নেওয়া হবে, পিডিএফ ম্যাটেরিয়াল কীভাবে দেওয়া হবে, সব কিছু বলে দেওয়া হবে। তো এইখানে অবশ্যই প্রত্যেকে মেসেজ করুন ডিটেলস জানার জন্য। চলুন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্নে আমরা চলে যাব। কি আছে দেখুন প্রথম প্রশ্ন। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, কোন দিনটি প্রত্যেক বছর প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করা হয়? আমার যতদূর মনে পড়ছে এই প্রশ্নটা আমি আগেও আপনাদের করিয়েছি, আর যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি বারবার করিয়ে আপনাদের রিভিশনের মতন করাবো। তো প্রত্যেক বছর প্রবাসী ভারতীয় দিবস হিসেবে কোন দিনটি পালন করা হচ্ছে? মনে রাখবেন, 9 জানুয়ারি প্রত্যেক বছর প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করা হয়। কেন পালন করা হয় প্রবাসী ভারতীয় দিবস হিসেবে, এটাও জেনে রাখতে হবে আমাদের। কারণ 9 জানুয়ারি 1915 সাল, 9 জানুয়ারি 1915 সালে মহাত্মা গান্ধী সাউথ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন, ঠিক আছে? তো সেই দিনটাই, তাই সেই দিনটাকে স্মরণ করে রাখার জন্য প্রথম 2003 সালে অনাবাসী যে আমাদের রয়েছে, অনাবাসী ভারতীয় মন্ত্রক রয়েছে, সেই মন্ত্রক দ্বারা এই দিনটিকে স্মরণ করে রাখার জন্য একটা দিন পালন করার কথা ঘোষণা করা হয়, ঠিক আছে? তো 9 জানুয়ারি প্রত্যেক বছর এই দিনটা পালন করা হয়ে থাকে। অপশন সি কারেক্ট আনসার। 2 নম্বর প্রশ্নে চলে যাব। তার আগে অবশ্যই আপনাদের ক্লাস ভালো লাগলে প্রত্যেকে ক্লাসটা লাইক করবেন, আপনাদের বন্ধুদের সাথে যত বেশি পারেন একটু ক্লাসটা শেয়ার করবেন। 2 নম্বর প্রশ্ন, নিচের কোন ভিটামিনটি দৃষ্টিশক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? একেবারে সহজ প্রশ্ন, যাকে বলা চলে পাতি প্রশ্ন। তো দৃষ্টিশক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোন ভিটামিনটা? ভিটামিন বি, সি, ডি, এ। কারেক্ট আনসার হবে ভিটামিন এ ইজ দ্য কারেক্ট আনসার। ভিটামিন এ দৃষ্টিশক্তিতে বিশেষ ভূমিকা পালন করে। ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়ে থাকে, রাতকানা রোগ হয়ে থাকে, অর্থাৎ নাইট ভিশন যাকে বলা হয়, অর্থাৎ রাত্রে কম দেখতে পাওয়া যায়। ভিটামিন এ এর কাজ হচ্ছে কি? ভিটামিন এ এর কাজ হচ্ছে চোখের রেটিনার, ভিটামিন এ চোখের রেটিনার মধ্যে আলোক রশ্মিকে শোষণ করানো কাজ হচ্ছে ভিটামিন এ, ঠিক আছে? তো রাত্রে যেহেতু কম আলোক থাকে, সেই জন্য কি হচ্ছে, ভিটামিন এ শরীরে কম থাকলে চোখের রেটিনা আলোক শোষণ করতে পারে না, তার জন্য রাত্রে কম দেখতে পাওয়া যায়, ঠিক আছে? তো ভিটামিন এ, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। 3 নম্বর প্রশ্ন, নিম্নের কে ব্যাকটেরিয়া আবিষ্কার করেন? কে ব্যাকটেরিয়া আবিষ্কার করেছিলেন? ব্যাকটেরিয়া আবিষ্কার করেছিলেন একজন বিখ্যাত বৈজ্ঞানিক, যে বৈজ্ঞানিককে মাইক্রোবায়োলজির জনক বলা হয়। ফাদার অফ মাইক্রোবায়োলজির জনক, ফাদার অফ মাইক্রোবায়োলজি বলা হয়ে থাকে, ফাদার অফ মাইক্রোবায়োলজি। এখনও যদি আপনারা না উত্তরটা বুঝতে পেরেছেন, তো আপনাদের বলে দিচ্ছি, ফাদার অফ মাইক্রোবায়োলজি বলা হয় লিউয়েন হককে। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, লিউয়েন হক। অ্যান্টনি ভ্যান লিউয়েন হককে ফাদার অফ মাইক্রোবায়োলজি বলা হয়, কারণ তিনি প্রথম ব্যাকটেরিয়া আবিষ্কার করেছিলেন 1683 সালে। সালটা হচ্ছে 1683 সাল। নিজের আবিষ্কৃত মাইক্রোস্কোপ দ্বারা, অনুবীক্ষণ যন্ত্র দ্বারা তিনি 1683 সালে প্রথম ব্যাকটেরিয়া পর্যবেক্ষণ করেছিলেন। তাহলে অপশন ডি, লিউয়েন হক ইজ দ্য কারেক্ট আনসার। সেই জন্যই তাকে মাইক্রোবায়োলজির জনক বলা হয়। 4 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর দ্বারা ভোটের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়? ভোটের বয়সটা কি হচ্ছে, আগে কি ছিল,
ভোটের বয়স ছিল 21 বছর, অর্থাৎ 21 বছর বয়স হলেই ভোট দিতে পারতো। তারপর কি হলো, বর্তমানে আমরা 18 বছরেই ভোট দিতে পারছি। তো এটা কবে হলো, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে এটা করা হলো? এটা হচ্ছে 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটা করা হয়েছে। সালটা হচ্ছে 1988 সালের 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে বয়সটা কমানো হয়েছে। তাহলে সংবিধান সংশোধন করার জন্য তো আর্টিকেলকে চেঞ্জ করতে হয়, তো কোন আর্টিকেলকে সংশোধন করা হয়েছিল? আর্টিকেল হচ্ছে 326 নাম্বার আর্টিকেলকে সংশোধন করা হয়েছিল। 326 নাম্বার আর্টিকেলকে সংশোধন করে রাজ্যসভাতে, লোকসভা রাজ্যসভাতে বিল পাস করিয়ে 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে 21 থেকে ভোটাধিকারের বয়স 21 থেকে 18 করা হয়েছে। 5 নম্বর, নিম্নের কোনটি ভারতের সবচেয়ে প্রাচীন পর্বতশ্রেণী? আমি মাঝে মাঝে কিছু কোশ্চেন আপনাদের জিজ্ঞেস করি, সেই কোশ্চেনগুলোর উত্তর কিন্তু আপনারা কমেন্টে জানাবেন এবং লাস্ট পর্যন্ত দেখুন, লাস্টের প্রশ্নটাও কিন্তু আপনি কমেন্টে জানানোর জন্য বলবো। তো নিম্নের কোনটি ভারতের সবচেয়ে প্রাচীন পর্বতশ্রেণী? কারেক্ট আনসার কী হবে? আরাবল্লী ইজ দ্য কারেক্ট আনসার। রাজস্থান রেঞ্জে অবস্থিত আরাবল্লী পর্বত হচ্ছে সবচেয়ে প্রাচীন পর্বতশ্রেণী। প্রশ্ন থাকে অনেক সময় যে আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো গুরু শিখর। গুরু শিখর আরাবল্লীর সবচেয়ে উচ্চতম শৃঙ্গ। প্রশ্ন থাকে যে মাউন্ট আবুটা কোথায় অবস্থিত? তো মাউন্ট আবু হচ্ছে আরাবল্লী পর্বতে অবস্থিত। সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড়। আরেকটা আপনাদের আমি কমেন্টে জানাতে বলবো যে পশ্চিম ঘাট এবং পূর্ব ঘাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এই দুটো প্রশ্নের উত্তর আপনারা কমেন্টে জানাবেন। কারণ কেন বলছি না, আগের প্র্যাকটিস সেটা আমি করিয়েছি, তখন আপনাদের এটা আমি বলেছিলাম, ঠিক আছে? তাই এটা আপনারা কমেন্টে জানাবেন, ঠিক আছে? 6 নম্বর প্রশ্নে চলে যাব। 1951 সালে প্রথম সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানে কোন তফসিল যুক্ত করা হয়েছিল? 1951 সালে ভারতের প্রথম সংবিধান সংশোধন হচ্ছে। 1950 সালের 26শে জানুয়ারি প্রথম সংবিধান গৃহীত হচ্ছে বা কার্যকরী হচ্ছে, এবং তারপর 1951 সালে প্রথম সংবিধান সংশোধন হচ্ছে। তো সেই প্রথম সংবিধান সংশোধনের মাধ্যমে কি করা হয়েছিল? ভারতের আমাদের যখন সংবিধান প্রথম আসছে তখন সেই সংবিধানের ধারা কত ছিল? 395টি ধারা ছিল এবং তফসিল বা শিডিউল ছিল 8টি তফসিল ছিল। কতগুলো শিডিউল ছিল? 8টি শিডিউল বা 8টি তফসিল ছিল। কিন্তু 1951 সালের প্রথম সংবিধান সংশোধনের মাধ্যমে 9ম তফসিল বা 9 নম্বর শিডিউলকে যোগ করা হয়েছিল ভারতের সংবিধানে। তাহলে 9ম শিডিউল ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট চলে যাব আমরা 7। ফাস্টার দ্যান লাইটিং মাই অটোবায়োগ্রাফি নিম্নের কোন আন্তর্জাতিক স্প্রিন্টারের গল্প? এটা কোন আন্তর্জাতিক স্প্রিন্টার? বলতেই যারা বোঝেন তারা সহজেই উত্তর করে নেবেন যে স্প্রিন্টার হচ্ছে রানার, ঠিক আছে? ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করে যারা 100 মিটার 200 মিটার রানে অংশগ্রহণ করে স্প্রিন্টার বলা হয়। তো নিম্নের কোন আন্তর্জাতিক স্প্রিন্টারের গল্প? উইসেন বোল্ট ইজ দ্য কারেক্ট আনসার। জামাইকার বিশ্ববিখ্যাত 5 থেকে 6 বার অলিম্পিকে মেডেল জয়ী বিশ্বের সবচেয়ে দ্রুততম ব্যক্তি উইসেন বোল্ট, এর আত্মজীবনী হচ্ছে ফাস্টার দ্যান লাইটিং মাই অটোবায়োগ্রাফি, ঠিক আছে? 8 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে অর্থ বিলের সংজ্ঞা দেওয়া হয়েছে? অর্থ বিল মানে হচ্ছে মানি বিল। মানি বিল ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে অর্থ বিলের সংজ্ঞা দেওয়া হয়েছে? আচ্ছা, মানি বিল কোন অনুচ্ছেদে বলা হয়েছে সেটা বলার আগে যে মানি বিলটা কি জিনিস সেটা আমি বলে দিচ্ছি। দেখুন, মানি বিল সম্পর্কে কয়েকটা জিনিস জেনে রাখা উচিত যে মানি বিল শুধুমাত্র একটা জায়গাতেই ইন্ট্রোডিউস করা যায়, বা অর্থ বিল শুধুমাত্র লোকসভাতেই উত্থাপন করা যায়। এটা কিন্তু রাজ্যসভাতে পেশ করা যায় না, শুধুমাত্র লোকসভাতে উত্থাপন করা যায়। আর রাজ্যসভার কাজটা কি হচ্ছে? এই মানি বিল বা অর্থ বিল এটাকে রাজ্যসভা মাত্র 14 দিনের জন্যই রাখতে পারে। 14 দিনের জন্য রাখতে পারে, 14 দিনের বেশি রাখতে পারে না। আর এই 14 দিনের মধ্যেই লোকসভাকে তাদের এই বিলটা ফেরত দিতে হবে, ঠিক আছে? আর রাজ্যসভা যদি এই অর্থ বিল সম্পর্কে কিছু বলে সেটা লোকসভা মানতে পারে আবার নাও মানতে পারে। লোকসভার স্পিকার যিনি থাকবেন তিনিই কিন্তু সার্টিফিকেট দেবেন যে কোনো একটা বিল, সেটা মানি বিল
নাকি মানি বিল নয়, সেটা কাজ হচ্ছে লোকসভার স্পিকারের। আর এই যে মানি বিল, এটার কিন্তু কোনো রকমের জুডিশিয়াল রিভিউ হয় না, ঠিক আছে। তো মানি বিল এটা রয়েছে অনুচ্ছেদ 110-এ, ভারতের সংবিধানের অনুচ্ছেদ 110-এ অর্থ বিলের সংজ্ঞা দেওয়া আছে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। 9, সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় সংগঠিত হয়েছে? স্ট্যাটিক জিকে থেকে প্রশ্ন, যতগুলো প্রশ্ন করাচ্ছি সমস্তটাই কিন্তু ইম্পর্টেন্ট, এই ধরনের প্রশ্নই পরীক্ষায় থাকবে। তো সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সার্কের পুরো নামটা আমাদের আগে জানতে হবে, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন এর যে সম্মেলন, প্রথম সম্মেলনটা হয়েছিল বাংলাদেশের রাজধানী ঢাকাতে। এটা দক্ষিণ এশিয়ার কয়েকটা দেশ নিয়ে এটা গঠন করা হয়েছে, যেমন আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, নেপাল, মালদ্বীপ, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং আমাদের দেশ ভারত। এই কতগুলো দেশ নিয়ে এটা গঠন করা হয়েছে, ঠিক আছে। মোট মেম্বার হচ্ছে 8টি দেশ মেম্বার আছে। আর হেডকোয়ার্টার প্রশ্ন থাকে অনেক সময়, সার্কের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এটার হেডকোয়ার্টার অবস্থিত কাঠমান্ডুতে। কোথায়? কাঠমান্ডু। আর প্রথম শীর্ষ সম্মেলন হয়েছিল ঢাকাতে। 10 নম্বর প্রশ্ন দেখুন, IC1101 হলো একটি কি? IC1101 কি? এই প্রশ্নটা প্রিভিয়াস ইয়ারের আসা প্রশ্ন, এসএসসিতেই, রাজ্য সরকার এসএসসিতেই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এটা। IC1101 হলো একটা কি? কারেক্ট আনসার হবে ছায়াপথ বা গ্যালাক্সি। ছায়াপথ বা গ্যালাক্সি, এটা হচ্ছে একটা গ্যালাক্সি, ঠিক আছে। নেক্সট 11 নম্বর প্রশ্নে যাব আমরা। পরিপাকে সাহায্যকারী অ্যাসিড কোনটি? কোন অ্যাসিডটা পাচনে সাহায্য করে বা পরিপাকে সাহায্য করে কোন অ্যাসিড? কারেক্ট আনসার ইজ দ্য হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl। এই অ্যাসিডটা মানুষের পরিপাকে সাহায্য করে। এই অ্যাসিডটাই আমাদের পৌষ্টিক তন্ত্রের মধ্যে সব সময় একটু একটু করে নির্গত হতে থাকে, ঠিক আছে। তাই আমরা খালি পেটে থাকলে, ঠিক আছে, অ্যাসিডটা খালি পেটে থাকলেও সবসময় অ্যাসিডটা কিন্তু পড়তেই থাকে। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। 12 নম্বর হচ্ছে নিম্নের কে তৃতীয় বৌদ্ধ সম্মেলন আয়োজন করেছিলেন? মানে বলতে চাইলাম কি গত প্রশ্নটা, যে খালি পেটে আমাদেরকে থাকা উচিত নয়, কারণ খালি পেটে থাকলে ওই যে অ্যাসিডটা পড়তে থাকে সেটার কিন্তু কোনো কাজ থাকে না। আর আমরা যদি মাঝে মধ্যে 2 ঘন্টা 3 ঘন্টা পর পর একটু একটু করে খাবার খাই, তাহলে অ্যাসিডটা ওখানে জমা হবে না পেটের মধ্যে। তো নিম্নের কে তৃতীয় বৌদ্ধ সম্মেলন আয়োজন করেছিলেন? 4টে মোট বৌদ্ধ সম্মেলন হয়েছিল। প্রথম বৌদ্ধ সম্মেলনটা হচ্ছে 483, সালগুলোও মনে রাখতে হবে, 483 খ্রিস্টপূর্বাব্দে, 483 খ্রিস্টপূর্বাব্দে। নেক্সট যেটা হচ্ছে 383 খ্রিস্টপূর্বাব্দে। তারপরে যেটা হচ্ছে 250 খ্রিস্টপূর্বাব্দে। তারপর কনিষ্ক করেছিল, যেটা এডি, মানে খ্রিস্টপূর্বাব্দে আর নয়। এই লাস্টেরটা হচ্ছে, সালটা আমার ঠিক মনে পড়ছে না, এটা লাস্টেরটা কনিষ্ক করেছিল, এটা এডি মানে খ্রিস্টাব্দ, এটা খ্রিস্টপূর্বাব্দ নয়। আর এই যে 250, এটা সম্রাট অশোক করেছিলেন, সম্রাট অশোক, 250 খ্রিস্টপূর্বাব্দে। আর এই যে এটা সম্রাট অশোক করেছিলেন কোথায়? পাটলিপুত্র, বর্তমান হচ্ছে পাটনা, পাটলিপুত্রে হয়েছিল এটা। আর ফার্স্টেরটা সেটা হয়েছিল কোন জায়গায়? সেটা হচ্ছে রাজগৃহ, ঠিক আছে, রাজগৃহ অনুষ্ঠিত হয়েছিল মৌর্যদের সময়কালে, রাজগৃহ অনুষ্ঠিত হয়েছিল। দ্বিতীয়টা হয়েছিল বৈশালীতে। প্রথমটা রাজগৃহ, দ্বিতীয় হচ্ছে বৈশালী, তৃতীয় বৌদ্ধ সম্মেলন অশোকের সময়ে হচ্ছে পাটলিপুত্রে, ঠিক আছে। 13 নম্বর প্রশ্নে চলে যাব, তাহলে অশোক ইজ দ্য কারেক্ট আনসার, তৃতীয় বৌদ্ধ সম্মেলন। 13 নম্বর প্রশ্ন হচ্ছে ইন্ডিয়ান মেরিটাইম ইউনিভার্সিটি কোথায় অবস্থিত? ইন্ডিয়ান মেরিটাইম ইউনিভার্সিটি, এটাও স্টার্টিং জিকে থেকে প্রশ্ন। মেরিটাইম ইউনিভার্সিটি এটা অবস্থিত চেন্নাইতে, তামিলনাড়ুর রাজধানী চেন্নাই। 14 নম্বর প্রশ্নটা আমরা দেখব, নিম্নের কোনটিকে কোষের আত্মঘাতী থলি বলা হয়? এই প্রশ্নটা একেবারে সহজ প্রশ্ন, ঠিক আছে। কোন প্রশ্নকে কোষের আত্মঘাতী থলি বলা হয়? তো লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়। আর কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে, ঠিক আছে। 15 নম্বর প্রশ্ন, সারাবতী জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত?
সারাবতী জলবিদ্যুৎ প্রকল্পটা কোথায় অবস্থিত? সারাবতী নদী, এই যে সারাবতী নদী, এই নদীটাই অবস্থিত কর্ণাটকে। সারাবতী নদীর ওপরেই ছিল যোগ জলপ্রপাত, সেটা ছিল আগে ভারতের উচ্চতম জলপ্রপাত, যদিও বর্তমানে নেই। বর্তমানে হচ্ছে উচ্চতম জলপ্রপাত হচ্ছে কাঞ্চিকর। ঠিক আছে, তো এই প্রশ্নটাই আমি আমাদের কমিউনিটি ট্যাবে করেছিলাম, সেখানে অনেক কিন্তু 35% দেখলাম, 35 কেন 47% দেখলাম ভুল উত্তর দিয়েছে। কারেক্ট আনসার মাত্র দিয়েছে 53%, যেটা হচ্ছে কাঞ্চিকল জলপ্রপাত বর্তমানে ভারতের উচ্চতম জলপ্রপাত। যোগ কিন্তু আগে ছিল, যোগ বর্তমানে নেই। আর এই যে সারাবতী জলবিদ্যুৎ প্রকল্প, এই জলবিদ্যুৎটা যোগ যে জলপ্রপাত সেখানেই তৈরি হয়েছে কর্ণাটক রাজ্যে। ঠিক আছে, 16 নম্বর প্রশ্নে আমরা যাব। ভারতের রাষ্ট্রপতি কতজন মুখ্য নির্বাচন কমিশনারকে নিযুক্ত করেন? তো ভারতের রাষ্ট্রপতি একজন মুখ্য নির্বাচন কমিশনার, চিফ ইলেকশন কমিশনারকে নিযুক্ত করে থাকেন, একজন। তো একজন যে চিফ ইলেকশন কমিশনারকে নিযুক্ত করবেন, তো বর্তমানে কে রয়েছেন? বর্তমানে হচ্ছেন জ্ঞানেশ কুমার। বর্তমানে 26তম চিফ ইলেকশন কমিশনার হচ্ছেন জ্ঞানেশ কুমার। আর বর্তমানে যদি ইনি হচ্ছেন চিফ ইলেকশন কমিশনার। আর যদি বলা হয় নির্বাচন কমিশনার, দুজন নির্বাচন কমিশনার থাকেন আর একজন মুখ্য নির্বাচন কমিশনার। তো নির্বাচন কমিশনার হচ্ছেন সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী। মনে রাখবেন, সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী। সুখবীর সিং সান্ধু, বিবেক যোশী দুজন নির্বাচন কমিশনার এবং জ্ঞানেশ কুমার হচ্ছেন মুখ্য নির্বাচন কমিশনার। 17 নম্বর প্রশ্ন হচ্ছে, দিনের কোন সময়ে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়? দিনের কোন সময় সবচেয়ে কম তাপমাত্রা থাকে? এটা আপনারা নিজেরাই যদি একটু চেষ্টা করেন তো সহজেই পারবেন। দেখবেন সকালে যখন একেবারে খুব সকালে যখন সূর্যটা ঠিক উঠছে, ঠিক আছে, সূর্য উঠছে, সেই সময়টাতে দেখবেন সবচেয়ে কম তাপমাত্রা থাকে। ঠিক আছে, তাহলে খুব সকালে কারেক্ট আনসার হবে, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। 18 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের কোন পদ্ধতিতে আলোক শক্তির রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়? সহজ প্রশ্ন এটাও। আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। কিভাবে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে? একটা পাতার ওপর যখন সূর্যালোক পড়ছে সেটা হচ্ছে আলোক শক্তি, কিন্তু ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে সেটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়া, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। 19 নম্বর প্রশ্ন দেখুন, উলার লেকটি কোন রাজ্যে অবস্থিত? উলার হ্রদটা হচ্ছে বর্তমানে বলা চলেছে এশিয়া তথা ভারতের সবচেয়ে ফ্রেশ ওয়াটার লেক, বৃহত্তম স্বাদু জলের হ্রদ বলা চলে। এশিয়া তথা ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ বলা যেতে পারে এই উলার হ্রদকে। ঠিক আছে, তো এটা হচ্ছে জম্মু কাশ্মীরে অবস্থিত। জম্মু কাশ্মীরে অবস্থিত, শ্রীনগর থেকে 50-60 কিলোমিটার দূরে জম্মু কাশ্মীরে, অপশন ডি। 20 নম্বর প্রশ্ন হচ্ছে, মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ গ্রন্থটি কার জীবনীর উপর লেখা? আজকের সেটে আমাদের দুটো জীবনী হয়ে গেছে। একটা যেমন উসেন বোল্টের বললাম, ফাস্টার দেন লাইটনিং, মাই অটোবায়োগ্রাফি, আর মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এটা হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী, মহাত্মা গান্ধীর আত্মজীবনী। ঠিক আছে, এটা জীবনীমূলক বই। 21-এ চলে যাব আমরা। ভারতীয় সংবিধানের পূর্বে নিম্নের কোন ব্যক্তি দরিদ্র সীমা এর ধারণাটি দেন? ভারতের স্বাধীনতার পূর্বে প্রথম দরিদ্র সীমা বা প্রভার্টি লেভেল, যেটা বর্তমানে বিপিএল চালু আছে, বিলো প্রভার্টি লেভেল। তো এই যে প্রভার্টি লেভেল, দরিদ্র সীমা, কতটা নিচে মানুষ দরিদ্র হবে, এই যে ধারণাটা প্রথম দিয়েছিলেন দাদাভাই নৌরোজি, যাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়, দাদাভাই নৌরোজিকে। দাদাভাই নৌরোজি প্রথম ব্যক্তি যিনি ভারতের জাতীয় আয় বা জিডিপি প্রথম পরিমাপ করেছিলেন, দাদাভাই নৌরোজি, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। 22 নম্বর প্রশ্ন, ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন? এই প্রশ্নটা কম করে আমি 21টা সেটের মধ্যে 3 দিন আমি আপনাদের করিয়েছি। ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন? তো দেখুন, আরেকবার ডিটেলসে পুরোটা বলে দিচ্ছি। ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল 1935 সালে, এর ন্যাশনালাইজেশন করা হলো 1949 সালে। ঠিক আছে, প্রথম ভারতীয় গভর্নর হচ্ছেন সি.ডি. দেশমুখ। প্রথম ভারতীয় সি.ডি. দেশমুখ। প্রথম গভর্নর বললে হবে অশবর্ণ স্মিথ। প্রথম গভর্নর হবে অশবর্ণ স্মিথ, এটা ব্রিটিশ ছিল অশবর্ণ স্মিথ, কিন্তু প্রথম ভারতীয় বললে সি.ডি. দেশমুখ।
অপশন বি। 23 নম্বর প্রশ্নটা দেখুন, নিম্নের কোন দশকে ভারতের জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি ঘটেছিল? প্রত্যেক দশকেই ভারতের জনসংখ্যার বৃদ্ধি ঘটছে, কিন্তু প্রত্যেকবারেই 10%, 15%, 14% করে বৃদ্ধি ঘটে। এমন একটা দশক ছিল যে দশকে ঋণাত্মক বৃদ্ধি ঘটেছিল, সেই দশকটা কোন দশক? কোন দশকে ঋণাত্মক বৃদ্ধি ঘটেছিল? সালটা হচ্ছে 1911 থেকে 1921। এই সময় ঋণাত্মক বৃদ্ধি ঘটেছিল মানে কি, বৃদ্ধি ঘটেনি, এই সময় জনসংখ্যা ভারতের কমে গিয়েছিল। কারণ প্রচুর মানুষ মারা যাওয়া, দুর্ভিক্ষ, মহামারী, এইসব কারণে। ঠিক আছে, জনসংখ্যা এত -0.31% জনসংখ্যা ভারতের বাড়ার তুলনায় এতটা কমে গেছিল, খরা ও দুর্ভিক্ষ, অস্বাস্থ্যকর পরিবেশ, এইসব কারণে। ঠিক আছে, নেক্সট চলে যাব 24 নম্বর প্রশ্নে। আর প্রশ্ন থাকে যে প্রথম ভারতের জনসংখ্যা গণনা কবে হলো? 1871 সালে প্রথম জনগণনা হলো। প্রথম কবে পূর্ণ জনগণনা হলো? 1882 সালে প্রথম পূর্ণ জনগণনা হয়েছিল। 24 নম্বর প্রশ্ন, 1857 সালের যে বিদ্রোহে মঙ্গল পাণ্ডে কোথায় প্রথম গুলি চালায়? 1857 সালের মহাবিদ্রোহে মঙ্গল পাণ্ডে প্রথম গুলি চালিয়েছিলেন ব্যারাকপুর। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ব্যারাকপুরে প্রথম গুলি চালিয়েছিলেন এবং ধরা হয় যে এই যে 1857 সালে ব্যারাকপুরে প্রথম গুলি চালিয়েছিলেন, সেখান থেকেই মহাবিদ্রোহের শুরু হচ্ছে। ঠিক আছে, প্রথম গুলি চালিয়ে লেফটেন্যান্ট বাগকে গুলি করেছিলেন, ইংরেজ অফিসার লেফটেন্যান্ট বাগকে গুলি করেছিলেন মঙ্গল পাণ্ডে। তার জন্য পরবর্তীকালে কিছুদিন পরেই ফাঁসি হয়েছিল মঙ্গল পাণ্ডের। ঠিক আছে, 25 নম্বর প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুযায়ী নিম্নের কোন স্থানের জনঘনত্ব সর্বাধিক? এই প্রশ্নটার উত্তরটা আমি বলে দেব না, এই প্রশ্নের উত্তর আপনারা প্রত্যেকে কমেন্ট করে বলবেন। এই প্রশ্নের উত্তর কমেন্ট করে বলবেন এবং একেবারে ভালো করে প্রশ্নটা পড়বেন যে 2011 সালের জনগণনা অনুযায়ী নিম্নের কোন স্থানের বলেছে, কিন্তু কোনো রকমের এখানে নিম্নের কোন রাজ্য বা নিম্নের কোন জেলা বা কোন দেশ বা কিছু বলা নেই, নিম্নের কোন স্থানের বলা হয়েছে, কোন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল কিছু বলা নেই। তাহলে বিহার, চণ্ডীগড়, জাতীয় রাজধানী নাকি মধ্যপ্রদেশ, যেটা হবে আপনারা রাইট আনসারটা কমেন্টে জানাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শেয়ার করবেন। আর আমি যদি দেখব কমেন্টে ঠিকঠাক না থাকলে আমি নেক্সট দিন কিন্তু এই উত্তরটা আপনাদের বলে দেবো। থ্যাংক ইউ। আর যদি পেড বেচে আপনারা জয়েন হতে চান, এই যে নাম্বার, এই নাম্বারে মেসেজ করুন হোয়াটসঅ্যাপ।